দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আজকে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে সৃজিতার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ বাংলার প্রাইম টাইমে কি দেখাবো? আজ বাংলার প্রাইম টাইমে দেখাবো দেশ জোড়া এক অভূতপূর্ব বাতাবরণ তৈরি হওয়ার ছবি। আর সেই বাতাবরণে, যে বাতাবরণে গোটা দেশের জনতা, গোটা দেশের সাধারণ জনতা যেখানে আবেগে, ভক্তিতে, শ্রদ্ধায় উদ্বেল আকুল, সেই সময়ে গোটা দেশের জনতার প্রতিভূ যিনি, তিনি ঠিক কী রকম কর্মসূচি নিয়ে চলছেন, তার জীবন ঠিক কীরকমভাবে কাটছে, গোটা দেশের জনতার প্রতিভূ হিসেবে তিনি কতটা কর্তব্যনিষ্ঠ, কতটা সংযমী, সেই নিয়ে আজকে বাংলার প্রাইম টাইমে বিশদের সমস্ত তথ্য দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি আর সৃজিতা। আসলে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে গোটা দেশ যেন আধ্যাত্মিকতায় ভেসে যাচ্ছে। এবং এই গোটা বিষয়টার একটা গুরু দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের আবেগ যেখানে জুড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব সেখানে অনেকটা। গোটা দেশ যখন অপেক্ষা করছে সেই মাহেন্দ্রক্ষণের, সেই সত্যিকারের মাহেন্দ্রক্ষণের, তখন নরেন্দ্র মোদী কি করছেন? তিনি শাস্ত্রের নির্দেশ মেনে প্রত্যেকটি রীতিনীতি পালন করছেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছেন এবং এর পাশাপাশি আর যা যা যাবতীয় কাজকর্ম করতে হয় শাস্ত্র মেনে, সেই সমস্ত কাজকর্মে তিনি নিজেকে একেবারে সঁপে দিয়েছেন। কাজে এই গোটা বিষয়টা থেকে একটা জিনিস পরিষ্কার, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন না, বরং যে দায়িত্ব তার কাঁধে রয়েছে, যা নিয়ে গোটা দেশ, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, সেখানে আরও কতটা দায়িত্বের সঙ্গে তার কাজটাকে সম্পন্ন করতে হয়, সেই দায়িত্ব বোধটাই হয়তো আরেকবার বুঝিয়ে দিচ্ছেন। এবং সেই দায়িত্ব বোধ থেকেই তার একাধিক রীতিনীতি পালন, কীভাবে রীতিনীতি পালন করছেন, তিনি কি করছেন বিগত 11 দিন ধরে তিনি যে রীতি পালন করে আসছেন এবং আগামী 22 তারিখ অবধি তিনি এই নিয়মের মধ্যেই থাকবেন, সেগুলো কি এবং কেন বিস্তারিত জানাবো। তবে তার আগে ঈশান দেবের সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি দেখুন। একেবারেই তাই, সৃজিতা যেমনটা বলছিল, কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি দেখে নেওয়া খুব জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তার রুটিনটা যেভাবে চলছে গত কয়েকদিন ধরে বা প্রায় গত এক সপ্তাহ ধরে, এবং যেভাবে তার রুটিনটা রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত, মানে 22শে জানুয়ারি পর্যন্ত চলবে, সেই সময়টায় যে কথা সৃজিতা বলছিল, যে যেরকম সংযমী জীবনযাপন শুরু করেছেন নরেন্দ্র মোদী, এমনিতেই সংযমী জীবনযাপনই করেন, কিন্তু একেবারে সাত্ত্বিক পদ্ধতিতে দেবতার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে সাত্ত্বিক জীবন এবং যে কঠোর সংযম ও কৃচ্ছ সাধনের প্রয়োজন হয়, সেই জীবনটা নরেন্দ্র মোদী ঠিক কীভাবে কাটাচ্ছেন তার টুকরো টুকরো ছবি গত কয়েকদিন ধরে আমাদের সামনে এমনিতেই ফুটে উঠছে। একবার সেই সবকটাকে একবার পর নানা ফ্রেমে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে নরেন্দ্র মোদীর দিনলিপিটা এখন ঠিক কীরকমভাবে চলছে। এই ছবিটা আপনারা সবাই দেখেছেন, গোসেবা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোসেবা করছেন। এটা কিন্তু লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর যে অফিসিয়াল রেসিডেন্স, প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলা গোসেবা করছেন। এবং সেই ছবি, গোসেবার সেই ছবি সেদিনই কিন্তু সকালে গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছিল। এই গোসেবা কিন্তু হঠাৎ একদিনের জন্য নয়, এটা আসলে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, নিজেকে যোগ্যতা মানে উত্তীর্ণ করার জন্য নরেন্দ্র মোদী নিজের সামনে নিজে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য একটার পর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, এই গোসেবা, গোমাতার সেবা করা, তার একটা অঙ্গ। আরেকটা ছবি দেখব, পরবর্তী ছবি কেরলের গুরুবায়ুর মন্দিরের ছবি। দেশের নানা প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরছেন, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পশ্চিম থেকে পূর্ব, মধ্য, সর্বত্র। কেরলের গুরুবায়ুর মন্দিরের সেই অসাধারণ ছবিটা দেখুন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন পুজো দিতে, এবং একেবারে সেখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস, সেখানকার যে পরম্পরাগত ঐতিহ্যের সঙ্গে মানানসই যে পোশাক, সেই পোশাকে প্রধানমন্ত্রী ঢুকছেন, তার সঙ্গীরাও সেভাবে। এ বিষয়ে আসবো পরে।
আরও একটা ছবি দেখি, এটা স্বচ্ছতা অভিযানের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে পর্যন্ত, মানে এর আগে যেদিন তিনি অযোধ্যা গেলেন, সেখানকার বিমানবন্দরের উদ্বোধন করতে, নতুন রেল স্টেশনের উদ্বোধন করতে, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে, সেদিনই বার্তা দিয়েছিলেন যে গোটা দেশে সমস্ত তীর্থক্ষেত্র, সমস্ত মন্দির, উপাসনা স্থল, সব জায়গায় স্বচ্ছতা অভিযান চালানো হোক। সেই স্বচ্ছতা অভিযান কিন্তু নিজে হাতে শুরু করেছেন, শুধুমাত্র বার্তা দেননি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দেশের সমস্ত তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান হোক, এই বার্তা দিয়ে থেমে থাকেননি। নাসিকে গিয়ে সেখানকার মন্দিরে নিজের হাতে প্রথমে স্বচ্ছতা অভিযানের সূচনাটা করে দিয়েছেন এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বচ্ছতা অভিযানটা শুরু করার পরে সেই ছবিটা যেই গোটা দেশ দেখে নিয়েছে, তারপরেই কিন্তু দেশ জুড়ে নানা স্তরের নেতা, সামাজিক কার্যকর্তা এবং আধ্যাত্মিক শিবিরের অনেকে শুরু করে দিয়েছেন নানা তীর্থস্থানে নিজের মহল্লায়, নিজের এলাকায়, নিজের রাজ্যে, নিজের জেলায় যেসব তীর্থস্থান তারা দেখছেন সেখানে তারা শুরু করেছেন। কিন্তু তার জন্য এই ছবিটা তৈরি করা খুব দরকার ছিল। মনে করতে পারছেন আপনারা অনেকেই যে অযোধ্যায় যেদিন এর আগে শেষবার প্রধানমন্ত্রী গেলেন অযোধ্যার নতুন বিমানবন্দরের উদ্বোধন করতে, আরও একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করতে, শিলান্যাস করতে, সেই দিনই কিন্তু নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বার্তাটা দিয়েছিলেন স্বচ্ছতা অভিযানের। কিন্তু সেই বার্তা দেওয়ার পরেও কাজটা গতি পায়নি। গতি পেল তিনি নিজে হাতে নাসিকে গিয়ে মন্দিরে স্বচ্ছতা অভিযান শুরু করার পরে। এরকম আরও অনেক ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কোন রুটিনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন রোজ, এবং এই রুটিনটা 22শে জানুয়ারি পর্যন্ত তিনি অনুসরণ করবেন, সেই সমস্ত কিছু আরও বিশদে দেখাবো। বেশ কিছু ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোজকার দিনলিপি এখন ঠিক কীরকম। সাধারণত যেহেতু স্বয়ংসেবক হিসেবে গোটা জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন, প্রায় সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছেন, পরে সক্রিয় রাজনীতিতে এসেছেন, সেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনযাপনে বাহুল্য বরাবরই বর্জিত। প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই জীবনযাপনে, একান্ত ব্যক্তিগত যে জীবন, সেই জীবনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহুল্য বর্জিতই থাকেন সেটাও কারো অজানা নয়। কিন্তু সেই বাহুল্য বর্জিত জীবনকেও আরও কঠোর এবং কৃচ্ছের জীবনে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ তিনি একটা যোগ্যতা মানে উত্তীর্ণ হওয়ার ব্রত নিজের সামনে নিজে সেট করে দিয়েছেন, নিজের সামনে নিজে একটা লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছেন। কি লক্ষ্যমাত্রা? যে এই দেশ, গোটা দেশ যখন ভক্তির জোয়ারে মাতোয়ারা, রামলালা 5 শতাব্দী পরে যখন তার নিজের নগরীতে আবার প্রতিষ্ঠিত হতে চলেছেন, গোটা দেশে যখন রামলালার জন্য আবেগ, শ্রদ্ধা, ভক্তি, অধ্যাত্মের জোয়ার, সেই সময়ে এই গোটা দেশের জনতার আবেগের প্রতিনিধি হিসেবে, প্রতিভু হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাইছেন তিনি। কারণ গোটা দেশবাসীর কল্যাণের দায়িত্ব তার কাঁধে। সুতরাং এই আবেগ, এই ভক্তি, এই শ্রদ্ধা, এই সমস্ত কিছুর প্রতিনিধি হয়ে তিনি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেবেন, তখন শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে বলিয়ান হয়ে অংশ নেবেন এমনটা নয়, যেটা সৃজিতা কিছুক্ষণ আগে বলছিল। তিনি আসলে অর্জন করে নেবেন সেই জায়গাটা বা সেই যোগ্যতাটা, যে যোগ্যতা মানে পৌঁছতে পারলে আসলে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিতে পারা যায়। আমরা একটু দেখে নেব যে নরেন্দ্র মোদীর দিনলিপিটা ঠিক কেমনভাবে চলছে ইদানিং। 12ই জানুয়ারি মোদীর ব্রত পালন কিভাবে এখন চলছে দেখুন। 12ই জানুয়ারি থেকে মেঝেতে শুচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 দিনের ব্রত পালন, নিজের সামনে 11 দিনের ব্রত পালনের একটা লক্ষ্যমাত্রা তিনি স্থির করেছেন। তার মধ্যে প্রথম হলো 12ই জানুয়ারি থেকে মেঝেতে শোয়া শুরু করেছেন। ব্রত পালন পর্বে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করছেন। মেঝেতে কম্বল পেতে, এই প্রচণ্ড শীত দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, মাথায় রাখবেন। দিল্লির ঠান্ডা কেমন সেটাও মাথায় রাখবেন, কিন্তু মেঝেতে শুচ্ছেন শুধুমাত্র কম্বল পেতে। ব্রত পালন পর্বে প্রতিদিন তিনি উঠছেন ব্রহ্ম মুহূর্তে, এবং প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। দেশের যে প্রান্তে যেদিন যাচ্ছেন, কোনোদিন মহারাষ্ট্রের নাসিকে,
কোনো দিন কর্ণাটকের লেপাক্ষিতে, কোনো দিন কেরলের গুরুবায়ুরে, যেদিন যে মন্দিরে যাচ্ছেন কোথাও স্বচ্ছতা অভিযানে অংশ নিচ্ছেন, কোথাও মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কোথাও দেশবাসীর মঙ্গল কামনা করছেন, নিত্য গো সেবায় অংশ নিচ্ছেন। একটা ছবি আপনাদের দেখিয়েছি যে দিল্লিতে প্রধানমন্ত্রীর যে অফিসিয়াল রেসিডেন্স, সেখানে কিভাবে সেই লনে গো সেবায় অংশ নিয়েছিলেন। শয্যাত্যাগের পর রোজ ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর চর্চা ও ধ্যান পর্ব, সঙ্গে যোগাভ্যাস, শরীর চর্চা, ধ্যান পর্ব, এবং দিনের বেশ কিছু সময় মৌন থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু সময় মৌন থাকছেন, অর্থাৎ খাওয়া দাওয়ায় সংযম। আর কি খাবার দাওয়ার সংযমটা দেখে নিন। ব্রত পালনের এটাও একটা অঙ্গ। সাত্ত্বিক খাবার খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যতদূর জানতে পারছি আপাতত একবেলা থাকছেন এবং একবেলা খাচ্ছেন এবং মূলত ডাবের জল খেয়ে থাকছেন, এমন খবরও আমরা পাচ্ছি। একেবারে চূড়ান্ত সাত্ত্বিক একটা জীবন, এই 11 দিন ধরে কঠোর ব্রতের মধ্যে দিয়ে যাওয়া, কৃচ্ছ সাধনের সঙ্গে জপ, ধ্যান ও পূজা পাঠ। এই 11 দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই দিনলিপিটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা তার ব্রত, তাকে কেউ বলে দেয়নি। কোনো মহামণ্ডলেশ্বর বা কোনো ধর্মগুরু বা কোনো শাস্ত্রজ্ঞ এসে প্রধানমন্ত্রীকে বলে দেননি যে প্রধানমন্ত্রীকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যদি অংশ নিতে হয় তাহলে প্রধানমন্ত্রীকে এই কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নিজে গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত হতে চেয়েছেন যে গোটা দেশের প্রতিভু হিসেবে যখন তিনি যাচ্ছেন, গোটা দেশের জনতার মঙ্গল কামনার জন্য যখন তিনি যাচ্ছেন ওই অনুষ্ঠানে অংশ নিতে, তখন তিনি এমনভাবে যাবেন যা দৃষ্টান্ত তৈরি করবে, তিনি সেই যোগ্যতা অর্জন করে যাবেন। এবার একটা ছবি দেখুন, খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখাই। এটা প্রথমেও দেখাচ্ছিলাম, কেরলের গুরুবায়ুর মন্দিরের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকছেন, তার সঙ্গে আরও কারা আছেন দেখে নিন। সবাই কিন্তু ট্র্যাডিশনাল পোশাকে, পরম্পরাগত পোশাকে রয়েছেন। ওই মন্দিরে ঢোকার জন্য যে পোশাক পরা প্রয়োজন সেটাও। কিন্তু প্রধানমন্ত্রীর পিছনে যারা হাঁটছেন তারা কিন্তু সেবায়িত বা পুরোহিত নন। ছবিগুলো দেখুন, ভালো করে ছবিগুলো দেখুন। এরা কিন্তু সেবায়িত, যাদেরকে আমরা হাইলাইট করে দেখাচ্ছি তারা কিন্তু সেবায়িত নন বা পুরোহিত নন। এরা প্রধানমন্ত্রীর এসপিজি নিরাপত্তা রক্ষী। এই ছবিটা গোটা দেশে ট্রেন্ডিং হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী কেরলের ওই মন্দিরের পরম্পরা মেনে সেখানে পোশাক পরে ঢুকেছেন। তার যে নিরাপত্তার প্রোটোকল রয়েছে তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের থাকতেই হবে, কিন্তু সেই নিরাপত্তা রক্ষীরা নিজেদের যে প্রফেশনাল পোশাক, সেই পোশাক ছেড়ে পরম্পরাগতভাবে ওই মন্দিরে ঢোকার জন্য উপযুক্ত পোশাক পরে মন্দিরে ঢুকছেন। এই দেখুন, 1, 2 যতজন আছেন প্রধানমন্ত্রীর আশেপাশে ঠিক তারা। এই ছবিটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছেন, যে শুধুমাত্র মন্দিরে গিয়ে পুজো দেওয়া নয়, তার প্রোটোকল যদি মানতে হয় তাহলে সেই প্রোটোকলের সঙ্গে তিনি মেলবন্ধন করে নিচ্ছেন স্থানীয় পরম্পরারও। এইরকম আরও অনেক ছবি আমরা দেখাবো, তাই তো সৃজিতা? একদম। আর ঈশানদেব খানিক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে মেঝেতে শুচ্ছেন প্রধানমন্ত্রী, একদম শুরুতেই আপনাদেরকে আমি বলছিলাম যে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী। এখন বিষয়টা হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, মেঝেতে শোয়া ইত্যাদির প্রয়োজনীয়তাটা কি, কেন করছেন তিনি এই সমস্ত বিষয়গুলো, তাই তো? সেটাও জানার নিশ্চয়ই একটা ইচ্ছা, কৌতূহল ইত্যাদি জাগতেই পারে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজের সঙ্গে। তিনি কি বলেছেন একবার শুনুন। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে দিনের একটা সন্ধিক্ষণ। তো প্রতিটা দিনই যদিও শাস্ত্রসম্মতভাবে তদেব লগ্নম সুদিনম তদেব ঠিকই আছে, কিন্তু এই সংযম পালন হচ্ছে যাতে দেব স্বভাব অর্জন করে দেবতার আরাধনায় বসা যায়। দেবং হুত্বা দেবং যজেত। আমি যদি দেব স্বভাবের অধিকারী না হই তাহলে আমি কখনোই দেবতাকে পূজা করতে পারি না। এখানেই শেষ নয়, কঠিন যম নিয়ম পালন করছেন প্রধানমন্ত্রী। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই যম নিয়মটা কি। আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমরা বুঝতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম গবেষক তথা পুরোহিত রঞ্জন পাঠকের থেকে যে যম নিয়মটা কি, কেন এটা করা দরকার, কি বলেছেন তিনি, শোনাই আজকে। বলেছে সাধনার ক্ষেত্রে প্রথম যম পালন করা, অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করা, নিগ্রহ করা। যম পালনের মধ্যে দিয়ে আমি কি করব, আমার এই চোখ ভগবানের মূর্তি ছাড়া আর কিছুর দিকে আকৃষ্ট হবে না। আমার জীব ভগবত প্রসাদ ভিন্ন অন্য কোনো খাদ্যের প্রতি আসক্ত হবে না।
তাই জন্য মনকে যদি সংযত না করা যায়, তাহলে এই যে প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠা কর্মের যজ্ঞে বসবেন তার মনসংযোগের অভাব ঘটবে, আর যেখানে মন সংযত না হবে সেখানে কার্য সিদ্ধিলাভ হবে না। এই কারণেই যে কোনো সাধনার যে কোনো যজ্ঞকর্মের প্রারম্ভে হচ্ছে এই সংযমের দরকার হয়। আমরা শুনলাম শাস্ত্রজ্ঞদের ব্যাখ্যা, পুরোহিতদের ব্যাখ্যা। সৃজিতা যেমনটা বলছিল, যম নিয়ম পালন করছেন, কেন করছেন? ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করছেন, একবেলা খাচ্ছেন, কেন, কি কারণে এসব হচ্ছে তার ব্যাখ্যাগুলো আমরা শুনছিলাম। কিন্তু এই যে কঠিন একটা জীবন প্রধানমন্ত্রী 11 দিনের জন্য নিজের জন্য বেছে নিয়েছেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দিতে চাইছেন, কি বার্তা দেশবাসীর কাছে পৌঁছচ্ছে? আমরা কথা বলেছিলাম রাম গবেষক মানস ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন মানসবাবু, দেখব। এক্সামের জন্য যত রকমের প্রস্তুতি দরকার, আধ্যাত্মিকতার ভাষায় সেটাকে যম নিয়ম বলা হয়। ভারতীয় শাস্ত্র অনুসারে আমরা রামের সঙ্গে দেখা করতে যাচ্ছি, মানে যিনি শশাকরা পৃথিবীর অধীশ্বর, তাহলে তার জন্য পোশাক আশাক, দেহ, মন সবটাতে একটা প্রিপারেশন দরকার। প্রধানমন্ত্রী যেটা বার্তা দিতে চাইছেন যে বড় কাজ যেটাকে জয় করতে গেলে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইয়োরসেলফ, শরীর এবং মন দুটোকেই প্রস্তুত করতে হবে। যোগ নিয়মের মোদ্দাকথা হচ্ছে সেটাই, দেবতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে, বড় পরীক্ষার আগে শরীর এবং মনকে প্রস্তুত করা। কার্যতই ভারতকে নতুন করে চেনার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই আজকে ব্রহ্ম মুহূর্ত, যম নিয়ম ইত্যাদি সম্পর্কে জানলাম। আরও একটা বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু থেকেই স্বচ্ছতা অভিযানকে সবসময় নানাভাবে গুরুত্ব দিয়েছেন, এবং যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তিনি ফের একবার সেই গুরুত্ব দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী এই 22 তারিখের আগে বলেছিলেন যে সমস্ত তীর্থক্ষেত্রগুলি যেন পরিষ্কার রাখা হয়। আগে তিনি কি বলেছিলেন একবার শুনুন। मैं आज देश के सभी तीर्थ क्षेत्रों और मंदिरों से अपना आग्रह दोहराऊंगा। देश भर के लोगों से मेरी प्रार्थना है, भव्य राम मंदिर के निर्माण के निमित्त एक सप्ताह पहले 14 जनवरी मकर संक्रांति के दिन से पूरे देश के छोटे मोटे सब तीर्थ स्थलों पर स्वच्छता का एक बहुत बड़ा अभियान चलाया जाना चाहिए। हर मंदिर, हिंदुस्तान के हर कोने में हमें उसकी सफाई का अभियान मकर संक्रांति 14 जनवरी से 22 जनवरी तक हमें चलाना चाहिए। प्रभु राम पूरे देश के हैं, और प्रभु राम जी जब आ रहे हैं तो हमारा एक भी मंदिर, हमारा एक भी तीर्थ क्षेत्र उसका और उसके परिसर के इलाके का अस्वच्छ नहीं होना चाहिए, गंदगी नहीं हो सकती। না, প্রধানমন্ত্রী শুধু বলেই থামেননি। একজন নেতা তখনই মানুষ তাকে মানে যখন তিনিও সেই কাজটা করেন যা তিনি বলছেন। হ্যাঁ, আমরা সেই ছবিও দেখেছি, কার্যতই ঝাড়ু হাতে মন্দিরের চত্বর পরিষ্কার করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। আমরা সেই ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি শেষ লগ্নে। এর আগেও আমরা আপনাদেরকে দেখেছি, আরও একবার আপনাকে দেখালাম। এইভাবেই সমস্ত তীর্থক্ষেত্রকে পরিষ্কার করা হচ্ছে 22 জানুয়ারির মহেন্দ্রক্ষণের আগে, তাই তো ঈশান? একেবারেই তাই সৃজিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে হাতে কলমে নিজে সেই কাজ করে দেখিয়ে দিচ্ছেন, যে কাজে অংশ নেওয়ার জন্য গোটা দেশবাসীকে তিনি বার্তা দিচ্ছেন। আর সৃজিতা, আরও একটা জিনিস এখানে আমাদের মনে রাখা দরকার, যে 11 দিনের কর্মসূচির কথা আমরা বলছিলাম, যে প্রধানমন্ত্রী এই গত 11 দিন ধরে বা রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে 11 দিন ধরে একটা কঠিন ব্রতের জীবনের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করছেন ওই কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য, ওই আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন না, যখন 70-এর দশকে তিনি স্বয়ংসেবক ছিলেন, বা তারপরে 90 দশক থেকে যখন এই রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়েছে সৃজিতা, শুরু থেকেই তিনি কিন্তু সামনের সারিতে থেকে লড়েছেন। একেবারে সেই সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রাম রথযাত্রা হোক, দেশ জোড়া শিলা পূজন হোক, এবং তারপরে 2020 সালের 5ই আগস্ট শিলান্যাস অযোধ্যায় এসে, সবটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই আমরা দেখেছি। এবার 22 জানুয়ারির অপেক্ষা, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে বাংলার প্রাইম টাইম সৃজিতা আমরা শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।